নমস্কার। শ্রীরামপুর বেতারবাণী মিডিয়া নেটওয়ার্কের পক্ষ থেকে আপনাদের সকল দর্শককে জানাই সাদর সম্ভাষণ। একটা চলতি কথা আছে বাঙালি মানুষে, বাঙালি নাকি শ্রমবিমুখ, আরো নির্দিষ্টভাবে বলতে গেলে ব্যবসায় বিমুখ। তো এই আবহে তবু আমরা দেখেছি বিশিষ্ট কয়েকজন বাঙালি যারা ব্যবসায় এসেছেন, আমাদের ঋদ্ধ করেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে দেখেছি, একজন রসায়নবিদ, বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালসের প্রতিষ্ঠাতা। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, যিনি ব্রিটিশদের সঙ্গে একসঙ্গে বিভিন্ন ব্যবসায় যুক্ত ছিলেন। আলামোহন দাস, এনাকে বাণিজ্যের পথিকৃৎ বলা হয় বাঙালিদের মধ্যে। স্যার বীরেন মুখার্জির নাম শুনেছি। রবীন্দ্রনাথের প্রিয় জ্যোতিদাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, তিনিও ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। অধুনা শ্রী চন্দ্রশেখর ঘোষ, আমাদের বন্ধন ব্যাংকের প্রতিষ্ঠাতা। এই আবহে আমরা দেখেছি যে বাঙালির শ্রমবিমুখ একটা বদনাম তবুও থেকে গেছে। এর মধ্যে কিছু কিছু উজ্জ্বল ব্যক্তিত্ব উঠে এসেছে। তারই মধ্যে আমরা পেয়েছি আমাদের মধ্যে আজকে যিনি দিশা আই হসপিটালের কর্ণধার চেয়ারম্যান ডক্টর দেবাশিস ভট্টাচার্য। নিরাপদ ডাক্তারি পরিষেবা, সরকারি বা বেসরকারি চাকরি প্রলোভন কাটিয়ে, ঝুঁকি এড়িয়ে যারা বাঙালিরা কাজ করে, তার থেকে তার উত্তরণ। তিনি মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। আজকে আমরা স্বাগতম জানাচ্ছি ডক্টর দেবাশিস ভট্টাচার্যকে আমাদের মধ্যে পেয়ে। শ্রীরামপুর বেতারবাণী আমরা গর্বিত, আনন্দিত আপনাকে পেয়ে। আমি প্রবণ পালন চট্টোপাধ্যায়। আজকে আপনার সঙ্গে আলাপচারিতায় থাকবো, আপনার কর্মযোগ্য সম্বন্ধে জানবো, শুনবো এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করব আপনার সঙ্গে। আপনার এই যে বিরাট কর্মযোগ্য দিশা আই হসপিটালসের, আমরা জানি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গে। তো এই যে নিরাপদ চাকরির প্রলোভন কাটিয়ে আপনি উঠে এসেছেন, এর পেছনে একটা প্রেরণা বা উৎসাহ থাকে, সেইটা যদি আমাদের আলোকপাত করেন। প্রথমেই বলি যে বিপদে পড়লে সাধারণ চিন্তাধারা যা থাকে সেটা অনেক সময় পাল্টে যায়। আমরা যখন ডাক্তারি পাশ করি পোস্ট নকশাল আমলে, একসাথে অনেকগুলি ব্যাচ, যেহেতু আগে পরীক্ষা হতো না, একসাথে অনেকগুলি এমবিবিএস ব্যাচ আমরা একসাথে পাশ করি। তখন সাধারণভাবে পাশ করার পর সরকারি চাকরি, এটাই কিন্তু নিয়ম ছিল। তো সেই চাকরিটা আমি পেলাম না, কারণ অনেকে সেই চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলেন। তারপর একটা শহরে, আপনি যেটা বলছেন উদ্যোগটা কিছুটা আমার এমনি, আমার বাবা যদিও রাইফেল ফ্যাক্টরিতে কাজ করতেন, উনি জেনারেল ম্যানেজার ছিলেন, কিন্তু উনি খুব দায়িত্ব নিয়ে কাজ করতেন এবং অনেকটা জায়গা নিয়ে কাজ করতেন। তো উদ্যোগ ওনার মধ্যে অনেকটা দেখেছি। তো উনি আমার একটা বড় অনুপ্রেরণা বলতে পারেন। এবং সেই জায়গায় একটা ছোট্ট ঘটনা বলি যে আমি কলকাতায় তখন একটা বড় আই সেন্টার হচ্ছিল। তো সেখানে যিনি মালিক ছিলেন উনি আমাকে একদিন বললেন যে আমি ওনাকে হেল্প করতে পারি কিনা। তো প্ল্যানিং, ডেভেলপমেন্ট, জায়গাটা কীরকমভাবে তৈরি হবে, কতটা ওয়েটিং হবে, কি কি যন্ত্র কেনা হবে, তাদের সাথে নেগোশিয়েট করা, সব কিছু করে যখন ফ্যাসিলিটিটা শুরু হবে তখন শহরের সব বড় ডাক্তাররা চলে আসলেন। তাই আমার ইচ্ছে ছিল আমি এটা 6 মাস ধরে, আমি কোনো পারিশ্রমিক ছাড়াই এটা করেছি, যে আমি ওখানে প্র্যাকটিস করব, যেহেতু চাকরি পাইনি। তো
সেইখানে হঠাৎ আমাকে সব বড় ডাক্তারবাবুরা বোধহয় ভেতরে আলোচনা করে ঠিক করলেন যে আমি আরএমও হব, মানে আমি কনসালটেন্ট হিসেবে ওখানে প্র্যাকটিস করতে পারি না। তো একটু দুঃখ পেলাম। কি মনে হলো, হট করে আমাকে যখন ডাকলো তাই বললাম না এটা ঠিক আছে, আমি তো একটা জিনিস হয়েছে যে আমি মোটামুটি একটা হসপিটাল কি করে তৈরি করতে হয় সেটা বুঝে গেছি, তো একদিন এরকম হয়ে যাবে, থ্যাংক ইউ ভেরি মাচ বলে ব্যারাকপুরের দিকে হাঁটা দিলাম আর কি। তো ওই আর কি, তারপরে চশমার দোকানে প্র্যাকটিস এইসব শুরু হলো। সেই ছিল আপনার ভাবনার নিউক্লিয়েশন। কিছুটা জেদ যে মানে আপনি এমনিতেই বুঝতে পারছেন যে 6 মাস আগে আমি কিন্তু একটা সরকারি চাকরি খোঁজ করছিলাম, 6 মাস পর একটা লাথি খেয়ে আমি উদ্যোগপতি হওয়ার একটা অভিলাষা আসলো। কিন্তু মানে একটা ব্যারাকপুরে তখন চশমার দোকান এই ছিল না, চোখের ডাক্তারের প্র্যাকটিস বলতে তাই বোঝাতো। সেইখান থেকে হাসপাতাল কি করে হবে আমি জানতাম না। তো যাই হোক, একটাই জিনিস মানে বলতে পারি যে মাথায় যদি কিছু ঢুকে যায় কিংবা একটা স্বপ্ন যদি চোখের সামনে থাকে কিংবা একটা লক্ষ্য যদি আমাদের সামনে থাকে, তখন কিন্তু তার কথা আমরা সব সময় আমার অন্য বন্ধু বান্ধবদের বলতে থাকি, এবং তাতে কি হয় যে বন্ধু বান্ধবের সংখ্যা হয়তো কমে, কারণ যারা বলে, অনেকে বলে পাগল কি বলে, আর আরেকটা যারা ওটাতে বিশ্বাস করে তারা সাথে থাকে। আর দ্বিতীয়টা যেটা হয় যে পারিপার্শ্বিকতাটা, মানে হাসপাতাল বানানোর যে পারিপার্শ্বিকতা, সেটার সম্বন্ধে চোখ কান সবসময় খোলা থাকে। তাই যখন ইন্ট্রাঅকুলার লেন্স আসলো আমাদের, যে আজকাল যেটা খুব কমন অপারেশন হয়ে গেছে ছানির, সেইটা আমি অন্য অনেক ডাক্তারের চেয়ে আগে শুরু করি আর কি। আর যেহেতু একটা মফস্বল শহরে আমি ব্যারাকপুরে করতাম, সেই জন্য আমার প্র্যাকটিস প্রতিপত্তি সাধারণের চেয়ে অনেক বেশি হলো। আর লোকেশন, আমি মনে করি যে আমার প্রাথমিক যে সাফল্য আমি পাই সেটা আমার লোকেশনটা একটা বড় ব্যাপার। কারণ অজান্তেই ব্যারাকপুরে আমি ছিলাম, মানে যেহেতু বাবা রিটায়ার করে ওখানে বাড়ি করেছিলেন, কিন্তু ব্যারাকপুর সাব ডিভিশন, এবং তখন নর্থ 24 পরগনা কিন্তু ভারতবর্ষের সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট ছিল। এবং আপনারা যদি পশ্চিমবঙ্গের ম্যাপ আমরা সবাই জানি, নর্থ বেঙ্গল থেকে শুরু করে 5টা ডিস্ট্রিক্ট, মানে ওই 7টা ডিস্ট্রিক্ট বাদ দিয়ে আরও 3টে বড় ডিস্ট্রিক্ট হয়ে লোকেরা নর্থ 24 পরগনায় ঢোকে এবং আলটিমেটলি শহর কলকাতায় ঢোকে। আর গ্রাম কিংবা আধা গ্রাম কিংবা আধা শহরের লোকেরা ঠিক শহরে অতটা নিজেদেরকে কমফোর্টেবল ফিল করেন না। তো সেই হিসেবে আমরা যখন প্রথম দিশার তৈরি করি, তখন স্বাভাবিকভাবেই আমি একটাই জিনিস আমার বন্ধুদের, যাদেরকে নিয়ে আমি শুরু করেছিলাম, বলতাম যে হাসপাতালটা কিন্তু এমন হবে যাতে যাতায়াতের পথে ওটা সবসময় চোখে পড়ে। তা আমি রেল লাইনের ধারটা খুব পছন্দ করি। তা ওখানে একটা স্ট্রাকচার হলে, এমন কিছু নয় যে হাসপাতালে কোনো রকম বিজ্ঞাপন তো চলে না, সুতরাং আমার চোখের অসুবিধা হলে আমি কোথায় যাব, সেটার যদি একটা স্ট্যান্ডিং রিমাইন্ডার সব সময় থাকে যাতায়াতের পথে, আর এই তো দিশা রয়েছে, তো যখন কখনো অসুবিধা হয় তাহলে ওখানে যেতে পারবো। হ্যাঁ, দিশার গল্পটাও বলি। তো এরকম করতে যখন আমরা আমার প্র্যাকটিসটা অনেক বেশ বড় হলো, টাকার অঙ্কটা বলতে খারাপ লাগে না। এক সময় বছরে প্রায় 50 লাখ টাকা ব্যাক ইন 95-97 সালে রোজগার করতাম। তো তখন আমার বন্ধুরা নীলরতনে, তারা আমার চেয়ে 1-2 বছর ছোট, তারা আসতো আমি তখন শুধু ক্যাটরাক্ট ইন্ট্রাঅকুলার লেন্স ইমপ্লান্টই করতাম। তো ওরা আসতো আমার অন্য ডাক্তারিগুলি করার জন্য, আমার সাথে থাকতো অফ টাইমে। তারা কিন্তু মেডিকেল কলেজে পড়াতো কিংবা এরকম।
তো তাদের যখন আমি বারবারই বলতাম যে তোরা কেন আছিস, মানে তখন সরকারি ব্যবস্থাটা কিন্তু অতটা ভালো ছিল না। তো আমি বলছি চলে আয়, আমরা একসাথে একটা হাসপাতাল করি, এটা বারবারই বলতাম। কিন্তু ওরা ঠিক ওটাকে করতো না, মানে ভেতর থেকে অ্যাকসেপ্টেন্সটা আমি জানতাম যে কোথায় ওটা আটকাচ্ছে, মানে বাড়িতেই আটকাচ্ছে ব্যাপারটা। কারণ সরকারি চাকরির একটা সিকিউরিটি থাকে, সব কিছুই, প্লাস একটা বিগ ফিশ স্মল ফিশের ব্যাপার থাকে। যদিও আমরা কলেজে অত্যন্ত বন্ধুই ছিলাম, যারা আমার এখনও স্টেক হোল্ডার্স, ডক্টর বসাক, ডক্টর তুষার হাজরা, ডক্টর তুষার সিনহা। তা একদিন আমার বউয়ের সাথে পরামর্শ করে আমি বললাম যে তোমার এইসব মানে এই ধরনের এই যে এত টাকা এইসব, এগুলি কি কোনো প্রয়োজন আছে? বল না, আমি তো উল্টোটা তোমাকে দিয়েছি, তুমি এটা করো কেন? তার প্লাস ব্যাপারটা খুব সিম্পল হয়ে গেল। আমি বললাম, আমি ওদেরকে ডেকে বললাম যে দেখ, আমি আমার প্র্যাকটিস ছাড়ছি, তোরা তোদের সরকারি চাকরি ছাড়, সবাই মিলে 10,000 টাকার চাকরি করি। তো সেইভাবে দিশার শুরু হলো। খুব সুন্দর। দিশার নামটা দিয়েছে সমর, ডক্টর সমর বসাক। আচ্ছা। তা ওই নামের সময়, নামকরণের সময় ব্যাপারটা আসে তো যে আমাদের সবার নামটা যদি এর মধ্যে থাকতো, তো ওই দেবাশিসের দি, ওদের শাহ, এই মিলে একটা মিনিংফুল নাম দিশা, সেটা আমাদের সবারই ভালো লাগলো। তো সেই নিয়ে ওটা আমরা নিয়ে নিলাম। আপনার কাছেই জানলাম যে আপনার ফ্যামিলির মেম্বার্স, আপনার স্ত্রী এবং ছেলে মেয়ে সকলেই ইনভলভ এই কর্মযোগ এখন ইনভলভ। খুব ভালো লাগে। আমরা তো অনেক শুনেছি যে দিশার অনেকগুলো সেন্টার আছে, ঠিক কটা সেন্টার আছে এখন পশ্চিমবঙ্গে? আমাদের এখন 18টা সেন্টার, 18টা হসপিটাল। তা 18টা সেন্টার পরিষেবা কি দেন আপনারা এখন? পরিষেবা বলতে আমি খুব খোলাখুলি বলছি, আমরা কমন পিপল ভাবি এখানে ক্যাটারাক্ট অপারেশন হয় আর চোখের পাওয়ার দেওয়া হয় না। স্বাভাবিকভাবে ক্যাটারাক্টটা তো চোখের প্রধান পরিষেবা। আমাদের 55% অপারেশনস হয়, সেটা শুধু ক্যাটারাক্ট। তবে আমাদের চোখের কোনো পরিষেবাই নেই যেটা আমরা দিই না, সেই হিসেবে মানে ইন টার্মস অফ ডিজিজ ট্রিটমেন্ট, রিহ্যাবিলিটেশন আমাদের একটা উইক জায়গা। আমরা যাদের লো ভিশন তাদেরকে রিহ্যাবিলিটেট করা, সেই সোশ্যাল প্রোগ্রামসগুলি, সোশ্যাল প্রোগ্রামসগুলি আমরা কিছুটা সাপোর্ট করি। আমাদের একটা দিশা সম্মান আছে, যেটাতে আমরা মহালয়ার দিন অন্তত 4-3 জন যারা হ্যান্ডিক্যাপ্ট, ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ্ট, তাদেরকে সম্মানিত করি, এবং সেটা একটা বড় অনুষ্ঠানের মধ্যেই করি। তবে যেটা আপনি জিজ্ঞেস করলেন যে আমরা আর কি করি, যেমন চশমার পাওয়ার রিমুভ করার যে অপারেশন, ল্যাসিক, লেজার ভিশন কারেকশন, রেটিনার অপারেশন, রেটিনার ইনজেকশন, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, অনেক জায়গায় রেটিনাতে অনেক ক্ষয়ক্ষতি হয়, তার জন্য চোখে ইনজেকশনস দিতে হয়, বড় বড় অপারেশনস করতে হয়। সেগুলি কিন্তু প্রথম আমরাই শুরু করি পশ্চিমবঙ্গে। তারপরে কর্নিয়া গ্রাফটিং এখন ডক্টর বসাক ভেরি প্যাশনেট। আমাদের প্রথম দিন থেকেই আই ব্যাংক ছিল। আজকে আমাদের আই ব্যাংক এখন ভারতবর্ষের 2 নম্বর আই ব্যাংক, মানে এলভি প্রসাদের আই ব্যাংক, তারপরেই আমাদের, মানে শঙ্কর নেত্রালয় কিংবা আরপি সেন্টার, এইমসের কিংবা অরবিন্দের আই ব্যাংক, এর টোটাল কালেকশন আমাদের চেয়ে কম, এবং তার প্রতিস্থাপন পার্সেন্টেজও 90%। কারণ আমরা মোস্টলি হসপিটাল কর্নিয়াল রিট্রিভাল প্রোগ্রাম, মানে আরজি কর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, এখান থেকে আমরা চোখ নিই। গভর্নমেন্টের সাথে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে যে আমরা একটা চোখ নিলে ওখান থেকে একটা চোখ গভর্নমেন্টকে দিই। তো এটা তো একটা এখনকার আধুনিক খুব বড় আন্দোলন, যে মরণোত্তর চক্ষুদান, বিরাট আন্দোলন আমাদের শ্রীরামপুরে আছে, অবশ্য আমারও করা আছে। আমি জানি না চলে যাওয়ার সময় কেউ ডাকবে কিনা তাদের, এগুলো বুক করা আছে। না, ওটা একটাই, আপনি আপনার বাড়ির লোকেদের, কাছের লোকেদের বলে রাখবেন যে
আমার চোখটা যদি না দিস তাহলে আমি ভূত হয়ে ঘুরে বেড়াবো, তাহলে কিন্তু নিশ্চয়ই তারা দেবে। ঠিক না মানে অন্যভাবে না না এটা ঠিক, এটা তো নষ্ট হবে। তো শুধু শুধু আমি কমিটমেন্ট করলাম আর হলো না, মানুষের সেবা এলো না, ঠিক না। তা আপনাদের বোঝা গেল যে অনেক কিছু ক্রিটিক্যালিটি ওয়াইজ আপনারা চোখের ব্যবস্থা, এটা ট্রিটমেন্ট চলে আপনাদের। হ্যাঁ, যেমনি আরও বললাম যে পেডিয়াট্রিক, বাচ্চাদের চিকিৎসা, বাচ্চাদের চোখের চিকিৎসা, বাচ্চাদের গ্লকোমা, বাচ্চাদের ক্যাটারাক্ট হয়, বাচ্চাদের স্ট্রাবিসমাস, টেরা হওয়ার চিকিৎসা, অক্লোপ্লাস্টি, কসমেটিক, এখন এস্থেটিক অক্লোপ্লাস্টিও চলে। তা সবই করি আমরা, মানে কিছু এমন বাদ নেই। আর চোখের ব্যাপারে একটা কথা বলি ভারতবর্ষ সম্বন্ধে, আমরা কিন্তু চোখের চিকিৎসায় অনেক এগিয়ে আছি। মানে উই আর অ্যান আউটলায়ার। মানে আমরা যদি দেখি যে একটা দেশের তো মোটামুটি একটা জিডিপি কিংবা পার ক্যাপিটা, তার উপর নির্ভর করে যে সেই দেশের কীরকম স্বাস্থ্য ব্যবস্থা হবে। যদি আমরা ক্যাটারাক্ট সার্জিক্যাল রেট একটা হয় যে 1 লাখ লোকে কত ক্যাটারাক্ট অপারেশন সেই দেশে হচ্ছে, তাতে একটা পরিমাপ পাওয়া যায় যে সেই দেশের চোখের চিকিৎসার ব্যবস্থাটা কতটা যেতে পেরেছে, কতটা লোকের কাছে যেতে পেরেছে, অ্যাকসেপ্টেন্স কত, পেনিট্রেশন কত। তো সেইটাতে কিন্তু আমরা কানাডার ওপরে রয়েছি। মানে কানাডা ইজ এ ডেভেলপড কান্ট্রি, ইউরোপের অনেক দেশের ওপরে রয়েছি। আমাদের ওপরে হয়তো 4-5টা দেশ আছে। হ্যাঁ, আমাদের CSR হচ্ছে 7,000 পার মিলিয়ন পপুলেশন, আর আমেরিকার হচ্ছে 1000। সুতরাং আর মাত্র 30% আমাদের করতে হবে। তো সেই হিসেবে বলতে পারেন যে আমরা বছরে 70 লাখ অপারেশন করি ক্যাটারাক্ট। আজকে দিশাতেই 1 লাখ ক্যাটারাক্ট অপারেশন হয়। আমরা তো এগুলো সেই হিসেবে দিশা প্রায় ভারতবর্ষের 2% চোখের কাজ করে। আমরা খুবই গর্ব অনুভব করছি, আর তার কর্ণধার এখন আমাদের মধ্যে আছে, আমরা খুব ভালো করছি। তা আপনি একটা কথা বললেন যে ইউরোপের বিভিন্ন দেশের থেকেও আমরা বেটার, কিন্তু একটা জিনিস আমাকে হন্ট করে, চোখের সমস্যায় আমি দেখেছি একটা প্রবণতা আছে, হয়তো কম, যে অন্য রাজ্যে চলে যাওয়া, অন্য রাজ্যের হসপিটালে চলে যাওয়া বা বিদেশে চলে যাওয়া। আপনি বললেন বিদেশের থেকেও আমরা ওপরে, এবং সেলিব্রিটি বা পলিটিক্যাল লিডার্সদের তো দেখি বিদেশেই চলে যাচ্ছে। না, এরকম তো আমি জানি না। মানে আমার বন্ধুরা এইমসে আছে, এই অনেক প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সব তো এইমসে কিংবা আর্মিতে, শোনা কথা, প্রতিভা পাটিল থেকে শুরু করে মনমোহন সিং কিংবা অনেকেই, আমি আজ কোনো ইন্ডিয়ান প্রেসিডেন্ট কিংবা প্রাইম মিনিস্টারকে জানি না, ওই বয়সে ছানি পড়েই। তো ওটা একটা গল্প হয় যে আমি প্রেসিডেন্টের অপারেশন করেছি। তো নাচি সবারই ভারতবর্ষেই অপারেশন হয় না। আপনার প্রশ্নটা ঠিক, আপনি যেটা জিজ্ঞেস করলেন এটা একটা ছিল এক সময় এতটাই ছিল। এবং এটাও বলতে পারেন যে দিশার করার পেছনে এটাও একটা কারণ, যে তখন এতটাই যে কাউকে যদি বলতাম যে মানে আপনার একটা কিছু লাগবে, অপারেশন কিংবা ওরকম কিছু একটু জটিল চিকিৎসা, সঙ্গে সঙ্গে আপনি চেন্নাইয়ে কাউকে চেনেন। তো এর মধ্যে একটা মজার গল্প বলি। আমি ওই চশমার দোকানেই প্র্যাকটিস করছি, তো ন্যাচারালি স্বাভাবিকভাবে কি হয়, চশমার দোকানে সেই চশমা দেখাতে এসেছে, তা আমাকেও ওরকমভাবে একটু আমার পাওয়ারটা দেখে দিন। তো দেখছি তার পাওয়ার, অথচ আমি দেখলাম ওর ইলস ডিজিজ হয়েছে, এবং ইলস ডিজিজে লেজারের একটা চিকিৎসা হয়, এবং সেই চিকিৎসা কিন্তু তখনকার দিনে শুধু শঙ্কর নেত্রালয়তেই হতো, এবং চন্দন এব্রাহিমই করতো। চন্দন আমার খুব বন্ধু, মানে অন্যভাবে। তো আমি তখন বললাম, চন্দনকে কবে দেখিয়েছেন? তো হঠাৎ ওই ভদ্রলোকের মুখের পুরো চেহারাটা পাল্টে গেল। সে এসে বেশ পা দুলিয়ে বলছিল, আমার পাওয়ারটা দেখে দিন তো। তা আমি যখন বললাম, চন্দনকে আপনি কবে দেখিয়েছেন? বাই নেম ইউ আর টকিং। হ্যাঁ, তখন বলে, হ্যাঁ বলুন। না, আমি তো বছরখানেক আগে গেছিলাম। আমি বললাম, আপনাকে আবার যেতে হবে, কারণ আপনার চোখে আবার লেজার লাগবে। বলে আচ্ছা, বলে আপনি একটু লিখে দেবেন? বলে না, আপনি তো ওনার পুরনো পেশেন্ট।
গেলেই উনি লেজার করবেন কিংবা যা প্রয়োজন তাই করবেন। তো এইগুলি তখন করতে হতো, কারণ মানে এতটাই খারাপ লাগতো, আমাদের কাছে লেজার নেই। তো যাই হোক, আস্তে আস্তে সেগুলি সব ইনফ্রাস্ট্রাকচারালি আমরা খুব ডেভেলপড হয়ে আছি। না, Indian ophthalmology was very developed. Eastern part of the country was not so developed. West Bengal was also underdeveloped. Private sector came through many private enterprises. আমরা তার মধ্যে একটা। সরকারি ব্যবস্থা এখন ভালো হচ্ছে। তো এরকম ভাবে পুরো পরিকাঠামোটার পরিবর্তন হয়েছে। Disha is well equipped now in all sense. একদম। মানে অনেক যন্ত্র আছে যেগুলি অ্যাকচুয়ালি আমরা ভীষণ টেকনোলজি বেসড। আমি শুনলাম আপনি দিশাতে গেছেন, দুটো চোখে আপনি ওখানে অপারেশন করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের উপর বিশ্বাস রাখার জন্য। এখন আমরা ভীষণ টেকনোলজি বেসড, কারণ প্রথম দিন থেকে অ্যাকচুয়ালি আমি ডাক্তার হই কারণ আমার মা চাইতেন আমি ডাক্তার হব। তখনকার দিনে অনেক মাদেরই বোধহয় এটা ইচ্ছে ছিল। তো আবার যখন ডাক্তার হয়ে গেলাম তখন জিজ্ঞেস করলাম যে কি ডাক্তার হব, এবার পোস্ট গ্র্যাজুয়েশন করতে হবে। তো বলো ওসব বাবা আমি বুঝি না, আমি মুখ্য সূক্ষ্ম মা তোর, হ্যাঁ স্কুলে যাইনি কোনো দিন, তুই ডাক্তার বা লোকেদের ভালো কর ব্যাস। তাহলে ঠিক আছে আর কি, এটা চোখের ডাক্তারিটা ভাল লাগতো, করলাম। এখন মা কিন্তু যখন আমি প্রথম বাড়িতে ক্লিনিক করি তো অবভিয়াসলি কিছু বন্ধুবান্ধব, ডাক্তার বন্ধুবান্ধব, তাদেরকে ডেকে বাড়িতে প্রথম ক্লিনিক শুরু করি, চশমার দোকানের পরের ফেজ। তো মাই ছিলেন, বাবা চলে গেছিলেন, বাবা ছিলেন না, মারা গেছেন। তো মা উদ্বোধন করলেন, তো উদ্বোধনে তো একটা ভাষণ হয়, তো মাকে বললাম তুমি কিছু বলো। তো মা তখন দুটো কথা আমাকে বলেছিলেন। আমার ডাকনাম বাবুয়া, তো বলছে বাবুয়া একটা কথা শোন, এমন কোনো ফিজ নিস না যে আশেপাশের লোক দিতে পারবে না। ভালো কথা, ঠিক আছে শুনবো। তো দ্বিতীয় কথাটা উনি বললেন, এবং তাতেই আমার প্রাইভেট সেক্টরের উপর একটা আলাদা বিশ্বাস জন্মে গেল। বললো কিন্তু সবার কাছে ফিজ নিবি কিন্তু। তা আমার মা আবার ওনার একটা ছোট লাইব্রেরি ছিল, তাতে বাড়িতে যে কাজের লোকেরা ছিল তাদেরকে, ছেলে মেয়েদেরকে বই দিত, আবার বছর শেষে সেই বইগুলি বুঝে নিত, আরেকজন কাউকে দিত, তো এরকম সব করতো। তা বললাম যে উনি এরকম কথা বলছেন কেন? তাই আমি বললাম তুমি এরকম বলছো কেন? হচ্ছে যে না দেখ, সুখ মানে বাংলায় বোঝালেন যে অসুখ মানে কি, সুখের অভাব। তা সুখ কিন্তু কাউকে পাইয়ে দেওয়া যায় না, তো অর্জন করতে হয়। তো যাই যার ক্ষমতা কিছুটা কিন্তু তাকে দিতে হবে। তা সেই ক্ষমতা দেওয়ার ক্ষমতাটাকে মর্যাদা দিস, কিন্তু তার কাছে কিন্তু কিছু নেওয়া উচিত কিছু। তো যাই হোক, মানে উনি কিন্তু ঠিক ওয়েলফেয়ার হেলথ কেয়ার সিস্টেমে মানে ওনার ছোটোভাবে ওনার খুব একটা বিশ্বাস করতেন না, এটুকুই বুঝলাম। তা আমি ওনাকে খুব মানে উনি হয়তো স্কুলে যাননি, কোনোদিন পড়াশোনা করেননি, কিন্তু ওনাকে আমি আই রেসপেক্ট হার উইজডম। তো সেই জন্য আমার মনে হলো যে না, আমিও এবং আমার বন্ধুরাও, আমরা পরবর্তীকালেও আমরা হেল্প সাইট বলে একটা নিজেদের ফান্ড করেছি। তাতে এখন ক্লাউড ফান্ডিংও হয়, অন্যরা টাকাও দেন। স্পেশালি ওটা পেডিয়াট্রিক পেশেন্ট যারা বাবা মা হয়তো অতটা প্রিভিলেজ নয়, বাচ্চাদের কোনো চোখের অসুখ হয়েছে সেটার জন্য সে বাচ্চার চিকিৎসা করাতে পারছে না, সেই ফান্ড থেকে আমরা হেল্প করি। কিন্তু তাতেও কিন্তু বাবা মাকে আমরা কথা বলে জানতে চেষ্টা করি যে কতটা তারা দিতে পারবে, এবং সেটা আমরা বাকিটা আমরা ফান্ড করি। তো অ্যাকচুয়ালি আরেকটা গল্প বলি, যে আমার যখন আমি ওই চশমার দোকানে প্র্যাকটিস করছিলাম, তখন দীননাথ বলে একটি পেশেন্ট তার মাকে নিয়ে আসলো। তা সে, আমি খুব সাধারণ পোশাক পরা, তো এসে তার মা অ্যাট্রাক্ট হয়েছে, তো বললেন যে
আমি বললাম অপারেশন করতে হবে, তো তখনকার দিনে 600 টাকা নিতাম। তো 2 দিন নার্সিংহোমে থাকতে হতো, ইন্ট্রাক্যাপসুলার, তখন লেন্স টেন্স লাগানো হতো না। তো 1 মাস ওনারা ওর কোনো পাত্তা নেই, মাকে নিয়ে চলে গেছে। হঠাৎ 1.5 মাসের মাথায় এসে আমার পাশে দাঁড়িয়ে আছে। তাহলে কি হলো, আমার মুখটা মনে ছিল। তো হঠাৎ ওই টেবিলের ওপর হাতের মুঠোটা খুললো। তো সেটাতে 1 টাকা 2 টাকা 5 টাকা, মানে তাতে বোঝা যায় যে ও কীভাবে টাকাটা জোগাড় করেছে। করে বলে আপ क्या करें ডাক্তার সাহেব? বললাম যে অমুক নার্সিংহোমে নিয়ে যাও, কালকে সকালে আমি অপারেশন করব। সকালে দেখলাম ও এসছে, তো অপারেশন হয়ে গেছে, চলে গেল। তারপরে 2 দিন যে ওর মা ওখানে আছে দেখি আর পাত্তা নেই। তারপরে 3য় দিন যেদিন ওনার ছুটি হবে আবার চলে আসে। हम तुम 2 दिन कहाँ थे? बोले मैं तो रिक्शा चला रहा था, तो माता जी को दिखता है, बहुत अच्छा है। তো আমি ভাবলাম যে, তারপরে আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোমার তো গভর্নমেন্ট হসপিটালেও তুমি এটা করাতে পারতে, কি কোনো এনজিও হসপিটালেও করাতে পারতে। নেই 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 নেই, মাতাজি हमारे लिए कितना কত কিছু করেছে, খয়রাতি মে নেই 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 নেই। মানে হেলথ, আপনি দেখুন, মানে খুব কটু স্ট্যাটিস্টিক্স এটা। আমরা আজকে হেলথে 5% অফ আর জিডিপি খরচা করি, আর 65% কিন্তু লিপস্টিকে খরচা করি, অন কনজিউমার প্রোডাক্টস। জামা কাপড়, ঘোড়া বেড়া, খাওয়া দাওয়া, সুইগি জোম্যাটো, 65%। 65% of our spend is on consumerism, and 5% on health. Is it fair? No. Government spending 1%, is it fair? না, গভর্নমেন্ট দেখুন, আমরা অ্যাসেন্ডিং কান্ট্রি, আমি ডেভেলপিং কান্ট্রি বলি না। এখন পৃথিবীতে 2 রকম দেশ আছে, একটা দাঁড়িয়ে গেছে, হয়তো নিচে নামবে, আর একটা উঠছে। যে যার তালে উঠছে, আমরা কিন্তু উঠছি। তা সে উঠতি দেশে এখন আমাদের আরো প্রায়োরিটিস আছে, হয়তো এইটুকুই আমরা হেলথে বরাদ্দ করতে পারছি। কিন্তু আমরা এই খরচাগুলি কেন করব, আর এটা কেন করব না? অনেক দিক দিয়ে ভাবেন। আমি একটা জিনিস জানতে চাইছি যে আপনার এই দিশাতে মানুষ যাচ্ছে এখন, দিশা তো শুধু পরিষেবা দিচ্ছে না, প্রচুর লোকের কর্মসংস্থান হচ্ছে, ঠিক আছে। এই যে দিশাতে মানুষ যাচ্ছে ট্রিটমেন্ট পেতে, পরিষেবা পেতে, আপনি শর্ট অ্যানালিসিস কখনো ভেবেছেন আপনার স্ট্রেংথটা কি? একটা তো কস্ট এফেক্টিভনেস বুঝলাম, কস্টিং, আর কি আছে আপনাদের টেকনোলজিক্যাল বা এক্সপিরিয়েন্স ওয়াইজ? কস্ট এফিসিয়েন্সি ইজ দ্য বিগেস্ট থিং। যদি আপনি কোনো কাজ ভালো করে করেন, সেটা কস্ট এফিশিয়েন্ট হবেই। সেটা সময় মতো হতে হবে, প্রথম কথা সময় মতো হতে হবে। সেখানে একটা বড় এফিসিয়েন্সি লুকিয়ে থাকে। যেমন ধরুন, আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট দিতে কিন্তু 17 টাকা খরচা হয়। একটি মেয়ে আছে, তার আপনার ফোন দেবে, সিস্টেমে তার নাম লেখা হবে, সে মেয়েটি একটা পারিশ্রমিক আছে। কটা অ্যাপয়েন্টমেন্ট দেবে সারাদিনে? 40টা 50টা? তো তারা তো মাস, মানে সেই দিনে হয়তো সে 700-800 টাকা মাইনে পাচ্ছে। সো দ্য কস্ট ইজ 17 রুপিস ফর অ্যান অ্যাপয়েন্টমেন্ট। বাট হোয়াট ইট ডাজ, সেটা কি করে যে এই যে ক্রাউড গ্যাদারিংটাকে, এটাকে সিস্টেমেটাইজ করে। এটা এখান থেকে শুরু হয় কিন্তু। সুতরাং সিস্টেমস আর মোস্ট ইম্পর্টেন্ট। আপনি মনে করেন আপনার এটাই পজিটিভ একটা বড় জায়গা। আর যখন আমরা কস্ট এফিসিয়েন্সি, মানে আমার মা বলে গেছিলেন বলে আমি বিশ্বাস করি, আমার বন্ধুরা বিশ্বাস করে, দিশার ডাক্তারবাবুরা বিশ্বাস করে, সেরকম দিশার স্টাফেরাও বিশ্বাস করে। আমি অনেক হাসপাতালে আমার অনেক ডাক্তারদেরকে করেছি, বড় বড় ডাক্তার, তারা বড় বড় ফিজ নেয়, বড় বড় প্যাকেজ। তাই বললাম, তোর স্টাফেদের কি করিস? তারা তো এত টাকা দিয়ে অপারেশন করাতে পারে না। ভাবুন, সে ওই হাসপাতালে কাজ করে, আর সেই হাসপাতালে সে চিকিৎসা করাতে পারে না। Can you imagine? Tragedy. No. How foolish enterprise that is.
যে আমি যে প্রতিষ্ঠানটা আমরা কাজ করি কিংবা সেখানে আমি নিজেই সেটাকে অ্যাফোর্ড করতে পারি না। আমার অনেক সময় বড় বড় হোটেলে গেলে ওটা মনে হয় যে ক্যান দ্য স্টুয়ার্ড হিয়ার অ্যাফোর্ড আ লাঞ্চ অর আ বাফে হিয়ার। তা যাই হোক, সেগুলি অন্য ব্যাপার, ওটাও থাকা উচিত, এটাও থাকা উচিত। আপনার দৃষ্টিভঙ্গি কিন্তু খুব প্রশংসনীয়, মানে কর্মী বা এবং যে কস্ট এফিসিয়েন্সিতে, মানে কস্ট এফিসিয়েন্ট একটা মনোবৃত্তি থাকলে যেটা সুবিধা হয়, আমরা সবাই পেশেন্টদের তরফে কথা বলি, হাসপাতালের তরফে কথা বলি না কোনটাতে হাসপাতালের প্রফিট বেশি হবে, বরং আমরা চাইবো যে কতটা পেশেন্ট দিতে পারে এবং তার মধ্যে সবচেয়ে ভালো সমাধানটা কি সেটা তাকে খুঁজে বার করে দেওয়াটাই ডাক্তার হিসেবে আমাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব। আমি শুনলাম আপনারা একটা নতুন সুপার স্পেশালিটি হসপিটাল করতে চলেছেন, এটা অপরচুনিটি বলেই মনে করি। এটা অপরচুনিটি আপনার শর্ট অ্যানালিসিসই যাচ্ছি আবার, স্ট্রেংথ উইকনেস থ্রেটেন। তো এই যে করছেন, এটা সম্বন্ধে যদি খুব ব্রিফলি বলেন, মানে কি করতে চলেছেন আগামী দিনে? হ্যাঁ দেখুন, একটা জিনিস, আমরা নিজেরা ডাক্তার, আমরা মালিক ও বটে। আমরা প্রথম 4 জন যারা শুরু করেছেন তারা মালিকও বটে, কিন্তু আমরা যেহেতু ডাক্তার, আমাদের ডাক্তারি রোজগারই আমরা মনে করি আমাদের জন্য যথেষ্ট। তো সেই জন্য প্রমোটার হিসেবে আমরা সেরকম কিছু পয়সা, এই ন্যাচারালি কোনো ভালো কাজ করলে তার যদি ফলোয়িং হয়, সেই ফলোয়িংটা কিন্তু রেসপেক্টেড হয়, রিফ্লেক্টেড হয় সারপ্লাসে, উদ্বৃত্তে। তা এখন উদ্বৃত্ত নিয়ে আমরা কি করব, সেটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। আমি সেটা নিয়ে একটা প্রাইভেট জেটও কিনতে পারি হয়তো, আবার অন্যটা হচ্ছে যে একটা হাসপাতালও করতে পারি। তা আমাদের কাছে একটা উদ্বৃত্ত ছিল এবং সেটা একটু বড় রকমের। তো আমি তখন জিজ্ঞেস করলাম যে কি করব, তো চোখের হাসপাতাল 18টা, আরও 1-2 করে হবে, আস্তে আস্তে আরও হবে। আর হেলথটাকে আমি একটু স্টেট সাবজেক্ট বলেই মনে করি। আমরা কখনো হয়তো পরে জানি না, ছেলেমেয়েরা অন্যরকম ভাবতে পারে, কিন্তু আপাতত আমি যতদিন এখন এই বয়সে বাইরে বেরোবো না। পশ্চিমবঙ্গে আমার নিজের রাজ্য হিসেবে একটা আত্মিক টান রয়েছে। তো আমরা জিজ্ঞেস করলাম আমাদের স্টেক হোল্ডার্সদের, মানে আমাদের ডাক্তারদের, আমাদের স্টাফেদের, ইভেন আমাদের পেশেন্টদের, কারণ আমি অন্তত আমার পেশেন্টদের সাথে খুব ওয়েল কানেক্টেড। তো যে এরকম আমাদের এরপর কি করা উচিত, তো বলে দেখুন চোখটা তো ঠিক আছে, আপনাদের কাছে আসি, ঠিক হয়ে যায়, কিন্তু অন্য জায়গায় গেলে না ভীষণ অসুবিধায় পড়তে হয়। তা আমরা বললাম যে আমাদের বন্ধুবান্ধবরা তো রয়েছে এবং তারা আমাদের গাইড করবে, তো সেই হিসেবে এটা শুরু করছি। তো নিউ টাউনে 3 একর জায়গা নেওয়া হয়েছে, বিল্ডিংও প্রায় হয়ে আসছে এবং এই আগামী নভেম্বর, মানে 24শে নভেম্বর আমরা শুরু করব 600 বেডের একটা হাসপাতাল, 20টা ওটি নিয়ে। পেশেন্টদের আশীর্বাদ, দেখুন উদ্বৃত্তটা ওদের কাছ থেকে এসছে, নিশ্চয়ই আপনি এই যে শুধু তারা আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন। আমরা তো অনেকটাই শুনলাম আপনার থেকে, আপনার এই কর্মযোগ্য আমি খুব উৎসাহিত, মানে এত সবাই দিশায় যাচ্ছি, চোখের ট্রিটমেন্ট করাচ্ছি, চলে আসছি, বিহাইন্ড দ্য ভেল এত কথা, এত আবেগ, এত স্বাদেশিকতা, আমি এটা ইউজ করছি স্বাদেশিকতা, আপনি এটা বলেন না আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাব না, এই যে প্রেম রাজ্যের প্রতি বা আমার সমাজের প্রতি, এটা কিন্তু অভিনন্দনযোগ্য। আপনারা পুরো ফ্যামিলি করছেন, এর মাধ্যমে যেটা হচ্ছে বহু মানুষ পরিষেবা তো পাচ্ছেই, হাজার হাজার মানুষ, আর প্রচুর মানুষের কর্মসংস্থান হচ্ছে, ইরেসপেক্টিভ যে কে কত টাকা পাচ্ছে সেটা নয়, আপনি তাদের প্রোভাইড করছেন আপনার আলাদা, এটা একটা দেখার জিনিস। তা আপনার মতন এন্টারপ্রেনারকে আমরা সামনে পেয়ে আমরা খুব গৌরব বোধ করছি। তা আপনাকে আমাদের মধ্যে পেয়ে আমরা গর্ববোধ করছি, আমরা সর্বাত্মক সাফল্য কামনা করি আপনার এই দিশা আই হসপিটালের। সবাইকে আমরা ভালোবাসা জানাচ্ছি,
আমরা অনেক পরামর্শ পেলাম, আপনারাও অনেক কিছু জানলেন। এগুলো আমাদের জীবনে ব্যবহারিক প্রয়োগ দরকার। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকেও এবং আপনাদের শ্রীরামপুর বেতার বাণীকেও এবং তার দর্শকদেরকে, দিশার সমস্ত স্টাফ ডক্টরসদের তরফ থেকে আমি অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনারা এই সুযোগটা করে দিয়েছেন যাতে আমরা আমার মনের কথা আপনাদের পৌঁছতে পারি, এবং যেমন মিস্টার চ্যাটার্জি বললেন, পরবর্তীকালে আপনাদের সাথে এবং আরও বড়োভাবে আরও বড় কিছু, গোয়িং টু দ্য লাস্ট পারসন, টু দ্য লাস্ট মাইল, সেটা যেতে গেলে আরও এই মুভমেন্টটাকে বাড়াতে হবে। এবং যাদের কাছে আমরা যেতে পারছি না কিংবা যারা আমাদের কাছে এখনও আসতে পারছেন না, সেই ইস্যুগুলিকে কীভাবে অ্যাড্রেস করা যায় সেগুলি আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা নিশ্চয়ই করব। আরেকবার আপনাদের সবাইকে ধন্যবাদ এবং নমস্কার জানাই।